এই মুহূর্তে যদি এক্ষেত্রে ইলেকশন কমিশনের বনমানির বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট কড়া কোনো নির্দেশ না দেয়, কড়া কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এটা দেশের সংবিধানের জন্য আপনার চিন্তার বিষয় হবে এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে সংকটে ফেলে দেবে। এই বিষয়গুলো ব্যাপকভাবে বিরোধী দলের আপনার প্রতিনিধিরা বুঝিয়ে বলবে। কিন্তু সুপ্রিম কোর্ট কি শেষ পর্যন্ত তার এই জিদকে মান্যতা দেবে, না সুপ্রিম কোর্ট কঠোর কোনো নির্দেশ দেবে? এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা মাঝে মাঝে কি মন্তব্য করছেন, তারা কি ইঙ্গিত করছেন এবং শেষ বিতর্ক শেষে তারা কি আদেশ দিচ্ছেন, সেগুলো জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবে। নমস্কার বন্ধুরা, আজকে রাতটা খুব কঠিন রাত দেশের রাজনীতির জন্য। আজকের রাতটা ভীষণই যন্ত্রণাদায়ক, ভীষণই টেনশনের রাত ইন্ডিয়া জোটের জন্য, এনডিএ জোটের জন্য, কংগ্রেসের জন্য, বিজেপির জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য, আরজেডির জন্য, জেডিইউর জন্য, সবগুলি রাজনৈতিক দলের জন্য আজকে রাতটা ভীষণ কঠিন রাত। আজকে রাত্রিবেলায় একজন নেতাও আমার মনে হয় সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে বাধ্য হবেন, কারণ রাত্রিবেলা ঘুম আসবে না টেনশনে। কারণ আগামীকাল এবং পরশুদিন আজকে রাত শেষ হলে পরে আগামীকালকে সকাল থেকে সুপ্রিম কোর্টে 2 দিনের জন্য আপনার বিশেষ নিবিড় শুনানি শুরু হচ্ছে। বিশেষ নিবিড় সমীক্ষার ওপরে সেটা বাতিল হবে না থাকবে সেটা স্থির হবে সেই বিশেষ নিবিড় শুনানির পরে। বিশেষ নিবিড় শুনানি বলে সুপ্রিম কোর্ট কোনো নাম দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট যে ধরনের শুনানি করতে যাচ্ছে, যে ধরনের বিতর্ক করতে যাচ্ছে, সেই বিতর্কটা এতটাই গভীর হবে এবং সেগুলোতে যারা পার্টি হয়েছে তাদের সবাইকে এতটা করে সময় দেব এবং তাদের বিস্তারিত কথা শুনবে যে ওই যে বিশেষ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মতন এই 2 দিনের ডিবেট অনেকটা বিশেষ নিবিড় বিতর্ক এরকম হয়ে যাবে। এবং তার ফলে এই 2 দিনের এই বিতর্কের ফলে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সুপ্রিম কোর্ট কি এসআইআর কে বাতিল করে দেয়, না এসআইআর কে জারি রেখে কোনো ধরনের সংশোধনী আনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, সেটার এখন চিন্তা করে করে একটি রাজনৈতিক দলের নেতারা এখন তাদের পালপিটেশন উঠে গেছে। কারণ হলো তাদের ভবিষ্যৎ রাজনীতি অনেকাংশে নির্ভর করবে সুপ্রিম কোর্টের এই 2 দিনের শুনানির পরে। কারণ এই রকম গভীর শুনানি খুব কম সময়ে হয়, কম ক্ষেত্রে আমরা শুনেছি। বিশেষ করে এই ধরনের নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনার বিহারে যে বিশেষ নিবিড় সমীক্ষা হচ্ছে ভোটার তালিকাকে নিয়ে, যার প্রাথমিক পর্বে আপনারা জেনেছেন যে ড্রাফট ভোটার লিস্ট জারি হয়েছে এবং সেটা জারি হওয়ার পরে ব্যাপক মাত্রায় সারা বিহার থেকে নানান ধরনের কারচুপি, নানান ধরনের অনিয়মিততা, নানান ধরনের ঘোটালা, নানান ধরনের কেলেঙ্কারির খবর আসছে এবং সেগুলোকে হাতিয়ার করে বিরোধীরা আপনার একদিকে যেমন ময়দান কাঁপাচ্ছে, একদিকে যেমন আপনার পাটনা থেকে দিল্লি পর্যন্ত তারা আন্দোলন করছে, আর একদিকে তারা সুপ্রিম কোর্টের মধ্যে মামলা করে সুপ্রিম কোর্টকে বারবার অনুরোধ করছে যে এসআইআরটাকে বাতিল করতে। এবং আপনার নির্বাচন কমিশন যেভাবে কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একটি রাজনৈতিক জোটের জন্য কাজ করছে, তাদের এজেন্সির মতন কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের শাখা সংগঠনের মতন কাজ করছে, নিরপেক্ষভাবে কাজ করছে না, পক্ষপাতিত্ব করছে, বিরোধীদের কথাবার্তাগুলো, তাদের দাবি দাওয়া, তাদের অনুরোধগুলোকে আপনার ইগনোর করে কোনো একটি বিশেষ অংশের জন্য তারা কাজ করছে। এই ধরনের যত অভিযোগ, এই সমস্ত কিছু তারা তুলে ধরেছে। এবং এই আগামীকালকে এবং পরশুদিন 12 আগস্ট এবং 13 আগস্ট এই 2 দিন যে নিবিড় শুনানি হবে, যেখানে ব্যাপকভাবে বিস্তারিতভাবে তারা কথা বলতে পারবেন এবং তাদের কাছে যত প্রমাণাদি যেগুলো তারা অলরেডি দিয়েছেন সুপ্রিম কোর্টে, সেগুলোকে বুঝিয়ে বলতে পারবেন। সেগুলো বুঝিয়ে বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন যে তারা যে আপত্তিটা করে আসছে, তারা যে দুশ্চিন্তার কথা বলে আসছে, সেটা দেশের গণতন্ত্রের জন্য, দেশের সংবিধানের মর্যাদার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যদি এক্ষেত্রে ইলেকশন কমিশনের বনমানির বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট কড়া কোনো নির্দেশ না দেয়, কড়া কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এটা দেশের সংবিধানের জন্য আপনার চিন্তার বিষয় হবে এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে সংকটে ফেলে দেবে। এই বিষয়গুলো ব্যাপকভাবে বিরোধী দলের আপনার
প্রতিনিধিরা বুঝিয়ে বলবে। শুধু বিরোধী দল না, এখানে এনজিও আছে, এখানে কোনো সাংবাদিক আছে, বিভিন্ন অংশের মানুষ গিয়ে এই মামলাতে শরিক হয়েছে এবং তাদের প্রত্যেকের দাবি হলো এসআইআর এ ঘোটালা হয়েছে এবং এটাকে আপনার ব্যাপকভাবে সংশোধন না করলে পরে এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন কথা হলো, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট দুইবার বলেছে যে আধার কার্ড এবং ভোটার আই কার্ডকে অন্তর্ভুক্ত করতে 11টা ডকুমেন্টের পাশাপাশি এই দুটোকে অন্তর্ভুক্ত করে 13টা ডকুমেন্ট হবে সেই ক্ষেত্রে। কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ না, সুপ্রিম কোর্টের পরামর্শকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আপনার গ্রহণ করেননি। শুধু তা না, সর্বশেষ যে এফিডেভিট জমা দিয়েছে নির্বাচন কমিশন তাতে জানিয়ে দিয়েছে যে ওই ড্রাফট ভোটার লিস্ট যে আউট হয়েছে তার থেকে নোটিশ না দিয়ে কারোর নাম বাদ দেওয়া হবে না। কিন্তু আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই আপনার ইন্ডিয়া জোটের সমর্থককে আনন্দে লাফাতে যারা বলছে যে না দেখো আলটিমেটলি তারা জায়গায় আসতে বাধ্য হয়েছে, এখন কারোর নাম বাদ দেবে না। অ্যাকচুয়ালি কারোর নাম বাদ দেবে না বলতে যে 65 লক্ষের নাম অলরেডি বাদ দিয়েছে ইলেকশন কমিশন এসআইআর এ, তাদের নামের কথা কিন্তু ইলেকশন কমিশন কিন্তু বলেনি। বলেছে ওই 65 লক্ষের নাম বাদ দিয়ে যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 1 আগস্ট, সেই তালিকা থেকে কারোর নাম আপনার বাদ দেবে না বিনা নোটিশে, এই কথা বলেছে। তার কারণে ভুল বুঝে অনেকে আনন্দে লাফালাফি করতে শুরু করেছে। আমি দেখেছি পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতাতে একাধিক আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে আমি দেখলাম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তরফেও তারা খুব আনন্দ প্রকাশ করেছে এতে। কিন্তু এটা তাদের ভুল ধারণা, এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য এই কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। আপনার এই 65 লক্ষের ব্যাপারে কিন্তু আপনার ইলেকশন কমিশন থেকে কিন্তু এইরকম কথা বলেননি। শুধু তা না, 65 লক্ষের নাম যে বাদ দিয়েছে তাদের কার কার নাম, তাদের বিস্তারিত এগুলো প্রকাশ করতেও সুপ্রিম কোর্ট বাধ্য না বলেছে। বারবার আমি সুপ্রিম কোর্ট বলে দিচ্ছি, ইলেকশন কমিশন বলেছে। তার মানে ইলেকশন কমিশন তার যে জিদ, সেই জিদ থেকে সে সরে আসতে কোনো মতেই রাজি না। অর্থাৎ সে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, বিশেষ উদ্দেশ্য নিয়ে সে কাজটা করছে, যে উদ্দেশ্যটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয় বলে বারবার অভিযোগ উঠছে এবং মনেও হচ্ছে, সাধারণ মানুষদের মনে হচ্ছে। তো ওই উদ্দেশ্যর প্রতি সে এতটা দৃঢ়, সে কোনোভাবেই একটুও নড়তে রাজি না, একটুও আপনার জায়গা ছাড়তে রাজি না। সে কোনোভাবেই আপনার বিরোধীদের কোনো দাবিকে পাত্তা দিতে রাজি না। তার ফলে সে জানিয়েছে যে যেভাবেই সে করে আসছে সেভাবেই সে করবে আর কি, বুঝিয়ে দিয়েছে সেটাই। কিন্তু সুপ্রিম কোর্ট কি শেষ পর্যন্ত তার এই জিদকে মান্যতা দেবে, না সুপ্রিম কোর্ট কঠোর কোনো নির্দেশ দেবে? এই দুদিনের শুনানির দিকে তার কারণে সারাটা দেশ তাকিয়ে থাকবে। এমনকি দেশের যে সমস্ত মানুষ সাধারণত রাজনীতির খবরাখবর রাখেন না, সাধারণত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখান না, তারা পর্যন্ত আগামী কালকের শুনানিতে কে কি বলেছে এবং পরশু দিনের শুনানিতে কে কি বলেছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা মাঝে মাঝে কি মন্তব্য করছেন, তারা কি ইঙ্গিত করছেন এবং বিতর্ক শেষে তারা কি আদেশ দিচ্ছেন, সেগুলো জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, বিশেষ করে এসআইআর কে কেন্দ্র করে অলরেডি সারা দেশের মানুষকে আপনার ঘুম থেকে, একরকম বলা যায় ঘুম থেকে জাগিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের এনডিএ সরকার। তার ফলে সাধারণ মানুষ যারা এতদিন পর্যন্ত এই বিষয়গুলোকে ইগনোর করতে, আর বাদ দাও, এই সময়টা সিরিয়াল দেখো, এই সময়টা একটা কমেডি দেখো, এই সময়টা গান বাজনা শোনো, এই সময়টা অন্য কাজ করো, এগুলোকে আমাদের দরকার না, আমাদের জীবনে কি দরকার আছে এগুলো নিয়ে। এখন কিন্তু তা না, একেবারেই। এখন সাধারণ মানুষ এসআইআর নিয়ে প্রশ্ন করছেন, সাধারণ মানুষ এখন এসআইআর নিয়ে টেনশনে আছেন যে যেভাবে ওইখানে 65 লক্ষের নাম বিহারে বাদ গেছে, সেই রকম ভাবে পশ্চিমবঙ্গে তাদের নামও বাদ যাবে কিনা, আসামে তাদের নাম বাদ যাবে কিনা, ত্রিপুরাতে তাদের নাম বাদ যাবে কিনা। অর্থাৎ যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যে যখন এসআইআর হবে তখন তার নামও কি খামখেয়ালি পূর্ণভাবে বাদ দিয়ে দেবে ইলেকশন কমিশন? এবং যদি বাদ দিয়ে দেয় তাহলে তার অবস্থা কি হবে? তার কি রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে? তার কি ভোটার আই কার্ড, আধার কার্ড, তার যা যা সরকারি সুযোগ সুবিধা পায় বিভিন্ন স্কিমে
এর সুবিধাগুলো পায়, সবকিছু কি বাতিল হয়ে যাবে? সে কি আর সেই ক্ষেত্রে ভারতীয় নাগরিক থাকবে না? তার জন্য কি জীবনে অন্ধকার নেমে আসবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু মানুষের মাথার মধ্যে এখন কুরে 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 খাচ্ছে। এবং কলকাতার মধ্যে দেখা গেছে যে দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে আসা একটা লোক, হিন্দু লোক, সাম সাহা, সম্ভবত দিলীপ সাহা নামে, ওই ভদ্রলোক নাকি এই টেনশন করতে 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 শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। তার স্ত্রী এবং তার পরিবারের লোকরা টিভি চ্যানেলগুলোর সামনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছে যে এই এসআইআর এর বিষয়টা নিয়ে, এনআরসি, এসআইআর ইত্যাদির বিষয়গুলো নিয়ে লোকটা দীর্ঘদিন ধরে আতঙ্কিত ছিলেন এবং এই আতঙ্কেরই পরিণতি হিসেবে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা পর্যন্ত করেছেন। সুতরাং এখন দেশের মানুষের মধ্যে এসআইআর নিয়ে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, ভোটার তালিকা নিয়ে প্রচুর আগ্রহ তৈরি হয়ে গেছে। তার কারণে আগামীকালকে এবং আগামী পরশুদিন সুপ্রিম কোর্টে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি ভূমিকা নেয় দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য, সেদিকে সারা দেশের মানুষ, রাইট ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী, সৌরাষ্ট্র টু শিলচর, সারাটা দেশের মানুষ, প্রত্যেকটা পরিবারের মানুষ নিঃসন্দেহে অন্য সমস্ত কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে, জানতে চাইবে। আর তার কারণে আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর ওপরেও এটা বিরাট বড় একটা প্রেশার ক্রিয়েট করেছে। কারণ বিজেপি এবং এনডিএ চাইবে তাদের পক্ষে সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় আসুক, যেটা তাদের রাজনীতির জন্য, ভবিষ্যতের জন্য ভালো হবে। অন্যদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট, তার সহযোগী সমস্ত দলগুলো চাইবে যে তারা যে দাবিগুলো করে আসছে সেই দাবিগুলোর পক্ষে সুপ্রিম কোর্ট দাঁড়াক, এবং তাতে যাতে আগামী দিনে তাদের রাজনীতিটা যাতে মজবুত হয়। কারণ তারা এখন আতঙ্কিত যে ভোটার তালিকায় গরমিল করে নির্বাচন কমিশন বিভিন্ন রকম পক্ষপাত দুষ্ট আচরণ করে তাদেরকে জোর করে এক একটা নির্বাচনে হারিয়ে দিচ্ছে। আর এইভাবে পক্ষপাতপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে আগামী দিনে তাদের পক্ষে ইলেকশনে জেতা সম্ভব হবে না। এই কারণে এই অবস্থাতে সুপ্রিম কোর্ট গণতন্ত্রকে রক্ষা করুক। তার কারণে আজকের রাত খুব গভীর বড় রাত। যারা রাত জাগবে তাদের জন্য মনে হবে এক একটা মুহূর্ত এক একটা বছরের মতন। আপনাদের আগ্রহ থাকলে আপনারাও আগামীকালকে এবং পরশু দিনের শুনানির ব্যাপারে খবরাখবর নিতে পারেন। ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে ম্যাক্সিমাম মানুষ এই আলোচনার সঙ্গে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।